কি একটু স্টাডি করেছেন? এখনো চলছে, করতেছি স্যার, তারপর তো অনেক কোডটাই বেশি দেখতেছি স্যার। হ্যাঁ, একটু স্টাডি করেন। এট দ্য সেম টাইম রেলিভেন্ট বুকস এর সাথে একটু রিকনসাইল করেন। আর আপনারা ফাইন্ড আউট করেন গোয়ারি যে যেগুলো আমরা অলরেডি ডিসকাস করেছি সে জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, কারণ আমাদের নেক্সট ক্লাসগুলো প্রবলেম সলভিং ক্লাস আসছে। তো আহ, আশা করি হেল্পফুল হবে। আর আরেকটা জিনিস বলেছি যে অ্যাকচুয়ালি এত বড় এত লং সিলেবাস যে এগুলো মেমোরাইজেশনের দ্বারা আসলে একটু ডিফিকাল্ট, মানে ফাইনালি পাস করা। তো এগুলো রিয়েলাইজেশন, মেমোরাইজেশনের জায়গায় আমি একটা টার্ম ইউজ করি, রিয়েলাইজেশন। ইন্টারনাল কন্ট্রোল আজকে পড়বো। ইন্টারনাল কন্ট্রোল আপনার যখন রিয়েলাইজেশনে আসবে, দেন ফিউচারে যখন আপনার ইন্টারনাল কন্ট্রোলের হেড অফ দ্য ইন্টারনাল কন্ট্রোল হওয়ার জন্য ভাইবা দিতে যাবেন, বা এই ডিপার্টমেন্টে যারা মানে জবের জন্য যাবেন, হোপফুলি ইউ উইল গো বেটার। তো দেখবেন আপনি যার মানে লার্নিং পাচ্ছেন, এই জিনিসগুলো যদি আপনি প্র্যাকটিক্যালি ডেলিভারি দিতে পারেন, ভাইভাতে ডেলিভারি দিতে পারেন, আমি মনে করি আপনি একটা অ্যাডভান্টেজেস পাবেন। তো আর যদি মেমোরাইজ করেন যে জাস্ট ফর পাসিং যে জিনিসগুলো, তাহলে ওই ভাইবা পর্যন্ত আর থাকবে না। হ্যাঁ, ইরেলিভেন্ট হয়ে যাবে, ইরেলিভেন্ট কথা বলবো। কারণ আহ মূল যে প্রিসাইজ যে জিনিসটা, সেটা লার্নিং দ্বারাই হয়। সেটা যে মানে থিঙ্কিং থেকে হয় না। থিঙ্কিং কখন করতে হবে? আফটার লার্নিং। ফার্স্ট অফ অল যদি আপনি থিঙ্কিং করেন তাহলে কিছু আসবে না। লার্নিং দেন থিঙ্কিং, দেন একটা গুড আউটপুট আসে। এই জন্য বলবো যে আপনি একটু দেখেন। আমি অনেক শর্টলি দিয়েছি, কিন্তু আর একটু ইলাবোরেটলি পড়তে হবে। আসলে বেশি ইলাবোরেট করলে অনেক সময় স্টুডেন্টরা খুব বোর্ড হয়ে যায়। তো একদিন একটু শর্টলি দিয়েছি, আর খুব স্বল্প সময়ের মধ্যে কাজগুলো করেছে, এই কারণেও একটু শর্ট হয়েছে। ঠিক আছে। পার্টিসিপেন্ট এখন অনেক কমে গেছে। ক্লাসের শুরুর দিকে সবার মাঝে একটা নতুনত্ব ভাব থাকে। দেখেন অনলি 44 পার্টিসিপেন্ট। আগের ক্লাসটা আপনাদের হয়েছে, সেখানে কেমন ছিলেন? 60 ছিল ফিফটি স্যার। থ্রি ছিল, 53। আচ্ছা, দেখ হয়তো বা সেরকম হবে। আলটিমেটলি কি জানেন, শুধু আইসিএমবি না, আপনি থিঙ্কিং করে দেখবেন যে আপনার লাইফে বা যে কোনো কিছুতে মানে রেজাল্ট পেতে গেলে আপনাকে এন্ড টাইম পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ইভেন সবকিছু মিলিয়ে একটা রেজাল্ট হয় যে কোনো কিছু। তো যে কোনো কিছুর একটা বড় অ্যাচিভমেন্ট দেখবেন, সেখানে সোল একটা পার্টিকুলার কন্ট্রিবিউশনে সেটা হয় না। দেখবেন যে সেখানে সবার কোঅপারেশন আছে, সবাই সবার জায়গা থেকে ছোট ছোট কন্ট্রিবিউট করেছে। আপনি সেটাকে টেনে নিয়ে শেষ পর্যন্ত, যে যেমন ফুটবল খেলায় যে একটা গোল হয়, দেখবেন যে একদম সেখানে কিন্তু শুধু স্ট্রাইকারের রেকর্ডেই থাকে গোলটা, কিন্তু আলটিমেটলি স্ট্রাইকার গোল দেওয়ার আগে সেই বলটা পাস কতজনে করে, কতজনে হেল্প করে। হ্যাঁ, দেন কিন্তু আলটিমেটলি স্ট্রাইকার হয়তো বা গোলটা দেয়, হয়তো তার রেকর্ডে গোলটা থাকে। তো এখন স্ট্রাইকারের আগে যারা যারা পাস দিচ্ছে ভালো, তাদেরও রেকর্ডও দেখি এখন রাখে। তো এনিওয়ে, তো শুরু করেছিলাম ভালো ছিল, মোর দেন 100, ইভেন 150 পর্যন্ত আমি দেখেছি। তো সেটা ভালো ছিলাম। জানি না যে কেন তারা তাদের ক্লাস নিয়ে বোর্ড হতে পারে, থিওরিটিক্যাল ক্লাস। শেষ পর্যন্ত একটু কষ্ট করে থাকতে হবে, ক্লাস থেকে অবশ্যই কিছু বেনিফিটস পাবেন। এই জন্য আইসিএমবি ক্লাস আয়োজন করে। কারণ আগে করেসপন্ডেন্সদের কোনো ক্লাস হতো না, শুধু আপনার অ্যাসাইনমেন্ট দিতেন, দ্যাটস এনাফ। বাট এখন এই করেসপন্ডেন্স এদের জন্য ক্লাসটা আয়োজন করেছে। আইসিএমবি চায় যে স্টুডেন্ট রিটেইন করুক, স্টুডেন্ট বেশি বেশি পাস করুক, ইভেন কন্টিনিউ দে আর ওয়ার্কিং অন ইট, হাউ মোর এন্ড মোর স্টুডেন্টস ক্যান পাস ফাইনালি। কন্টিনিউ তারা কাজ করছে এগুলো নিয়ে। তো আজকে আমরা তাহলে শুরু করে দিই। মোটামুটি 50, 53 ওই যে ওরকমই চলে আসবে আর কি। ঠিক আছে, হয়তো ক্লাসের ফাঁকে একটু বিরতি নিয়েছে।
আপনাদের কোনো প্রশ্ন আছে, কিছু বলার আছে, শেয়ারিং আছে? নট অনলি দ্য কোশ্চেন, শেয়ারিং আছে কিছু? স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা। ইন্টারনাল কন্ট্রোল একটু শুরু করেছিলাম, আজকে আমি ভাবলাম যে আবার একটু রিভিউ দিয়েই শুরু করব। এই জন্য যে ইন্টারনাল কন্ট্রোল এই চ্যাপ্টারটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে আমি দেখেছি যে মোটামুটি একটা কোশ্চেন ফ্রিকুয়েন্টলি আসে, প্রায় প্রতিবারই থাকে। কোনোবার মিস হলে পরের বার তো মাস্ট থাকে, দেন মিসও দেখছি কম হয়েছে। সো এটা আরেকটু গুরুত্ব দিয়ে আমরা এটা পড়ি, কেমন? স্যার, স্যার একটা প্রশ্ন বলতে চাচ্ছিলাম। প্লিজ বলেন। স্যার, যে শীট গুলো স্যার এখন কন্টিনিউ করতেছেন, ধরেন এখন যেটা আপনি পড়াবেন ওইটা যদি আমাদের একটু আগে শেয়ার করতেন। ধরেন আপনি এখন পড়াচ্ছেন, আমরা আরেকটা ডিভাইসে ওইটা ওপেন করলাম, তাহলে জিনিসটা একটু বুঝতে সুবিধা হতো স্যার। আমি তো স্ক্রিন ওপেন করে রেখেছি, এখানে প্রবলেমটা কোথায়? ইভেন স্ক্রিন হ্যাঁ, ওপেনই এটা আছে। হচ্ছে স্যার, ধরেন আপনি এদিকে পড়াচ্ছেন, এটা আমরা ফোনে ইয়া করলে ওইটা পিসিতে ওপেন করলে দুই দিকে দুইটা আমার বেটার বেটার মনে হতো, আমার এটা মনে হচ্ছে। আপনার যদি সুবিধা হয় ও একটু শেয়ার করতে পারবেন স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার, আসসালামু শেয়ার আলাইকুম। করবো এখন। অনেক কিছু। সো আমরা ফার্স্টলি ইন্টারনাল কন্ট্রোলকে একটু ডিফাইন করব যে অ্যাকচুয়ালি ইন্টারনাল কন্ট্রোলটা কি। যেহেতু বাই নেমে দেখেন ইন্টারনাল কন্ট্রোল, তো ফার্স্ট অফ অল দুইটা ওয়ার্ড যদি আমরা কি একটু অ্যানালাইসিস করি। হ্যাঁ, ইন্টারনাল অ্যান্ড কন্ট্রোল। কন্ট্রোলটা যদি বলি, কন্ট্রোলটা আপনারা পড়ে আসছেন, ম্যানেজমেন্টে পড়েছেন কন্ট্রোল অ্যান্ড কন্ট্রোলিং। তো সেই কন্ট্রোল, এই কন্ট্রোল, কন্ট্রোল হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেগুলারিটি প্রসেস, যে ইউ সেট আপ এ প্রসেস দ্যাট রেগুলেট সামথিং। তো অর্গানাইজেশনে আমরা সামথিং বলবো না, অর্গানাইজেশনে আমরা স্পেসিফিক্যালি বলবো যে আমি কি কে কোনটাকে রেগুলেট করব। আমি ফিনান্সিয়াল রিপোর্টিং কে রেগুলেট করব, আমি ইফিসিয়েন্সি কে রেগুলেট করব, আমি ইফেক্টিভনেস কে রেগুলেট করব, আলটিমেটলি অপারেশন কে রেগুলেট করব। আমি ফিনান্সিয়াল রিপোর্টিং কে রেগুলেট করব, অপারেশন কে রেগুলেট করব, আমি এমপ্লয়ীদেরকে রেগুলেট করব। এমপ্লয়ীদের রেগুলেশনের জন্য কিছু রুলস এন্ড রেগুলেশন প্রত্যেকটা অর্গানাইজেশন সেট করে থাকেন, জাস্ট ফর নাথিং, জাস্ট ইন অর্ডার টু control them. They set some rules and regulation set by the human resource development department. তো এখানে ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে মানে ভাস্ট অ্যাপ্রোচ, যে এখানে মানে হিউম্যান রিসোর্সকে কন্ট্রোল করা বোঝাবে, আপনার ফিজিক্যাল রিসোর্সকে কন্ট্রোল করা বোঝাবে, আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্সকে কন্ট্রোল করা বোঝাবে, আপনার হচ্ছে অর্গানাইজেশনের জন্য যদি কোনো রুলস এন্ড রেগুলেশন থাকে সেটাকে কমপ্লাই করা বোঝাবে। তো তাহলে আমার ইন্টারনাল কন্ট্রোল মানে হচ্ছে যে উইদিন দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশন তার বেটারমেন্টের জন্য, অর্গানাইজেশন তার সাস্টেনেবিলিটির জন্য যদি কোনো রুলস এন্ড রেগুলেশন সেট করে, সেটি হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। আর সেই রুলস এন্ড রেগুলেশন সেট করার উদ্দেশ্যটাই হচ্ছে ওই অর্গানাইজেশনের ইফিসিয়েন্সি বাড়ানো, অ্যাকুরেসি বাড়ানো, কমপ্লায়েন্স বাড়ানো, সিকিউরিটি বাড়ানো। ঠিক আছে, বিভিন্ন ভাবে হতে পারে, যেমন সিসিটিভি লাগানো। তাহলে সিসিটিভি হলে চোরের হাত থেকে অর্গানাইজেশন রক্ষা পেতে পারে। ঠিক আছে, ডাকাতের হাত থেকে রক্ষা পেতে পারে, বা চোর ডাকাতি হলে সেটাকে আমরা ডিটেক্ট করতে পারি। তাহলে এটাও কিন্তু একটা কন্ট্রোলিং মেকানিজম। ম্যানেজারের উপর ডেপুটি ম্যানেজার, এটাও একটা কন্ট্রোলিং মেকানিজম। একটা একটা ফাইলে বা একটা ইনভয়েসে বা একটা নোটে মোর দেন ওয়ান এমপ্লয়ি সাইন করছে, এটাও একটা ইন্টারনাল কন্ট্রোল মেকানিজম। যার ফলে কি হচ্ছে, যার ফলে কাজটা অ্যাকুরেট হচ্ছে, যার ফলে কাজটা আপনার হচ্ছে রুলস এন্ড রেগুলেশন মেনে হচ্ছে। কারণ টু হেডস আর বেটার দেন ওয়ান, এটা আমরা দেখি।
আপনার চোখে একটা ভুল নাও ধরা পড়তে পারে, সেটা হয়তো বা আপনি ওই ফাইলটা আবার যার সাথে শেয়ার করছেন সে হয়তো বা সেই ভুলটা ধরতে পারে। মানে এক কথায় ইন্টারনাল কন্ট্রোল হচ্ছে যে অর্গানাইজেশনের এমপ্লয় যারা আছে, এমপ্লয়ীদের মধ্যে একজন আরেকজনের কন্ট্রোল হিসেবে কাজ করে, এরকম একটা মেকানিজম আপনাকে সেট করতে হবে। ফিনান্সিয়াল কোনো মিস্টেকস হতে পারে, সেটা ইন্টেনশনাল হতে পারে, আনইনটেনশনাল হতে পারে, কোনো মিসস্টেটমেন্ট হতে পারে, কোনো ওমিশন হতে পারে, কোনো মিস রিপ্রেজেন্টেশন হতে পারে। বাট যখন সেই ফিনান্সিয়াল অপারেশনটা, ফিনান্সিয়াল ট্রানজেকশনটা বা সেই ফিনান্সিয়াল ইনফরমেশনটা মোর দেন ওয়ান এমপ্লয় সার্টিফাইড থাকবে, মোর দেন ওয়ান এমপ্লয়ি ইনফর্ম থাকবে, তখন একজন আরেকজন দেখবে বলে সে ইন্টেনশনাল নাও করতে পারে। একটা ফ্রডুলেন্ট একজন এমপ্লয়ি করছে, এখন সেই ইনফরমেশনটা আরেকজনের সাথে অবশ্যই শেয়ার করে পাস করতে হবে সেই ফাইলটা, আর আরেকজন তো সেটা ধরে ফেলবে, এই কারণে আপনি সেটা করতে চাইবেন না। এখন কখন হতে পারে, আনইনটেনশনাল হয়ে যেতে পারে, একটা ভুল হয়ে গেছে আনইনটেনশনাল, 1,000 টাকার বিল 1,00,000 টাকা হয়ে গেছে, বের হয়ে যাবে বিলটা। 100 টাকার চেক 1,00,000 টাকার চেক হয়ে গেছে। এখন এটা যদি আরেকজন রিভিউ হয়, দেন কিন্তু সে বলবে এটা তো 100 টাকার চেক, এটা 1,00,000 টাকার চেক কিভাবে হলো। এখন সেটা ইন্টেনশনাল না আনইনটেনশনাল সেটা পরে, বাট তখন কিন্তু সেটা ডিটেক্ট হবে, ডিটেক্ট হয়ে সেটা কি হবে, প্রিভেন্ট হবে। এই হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলের একটা কনসেপ্ট। বলেন, একটু ধারণা পেয়েছেন কিনা? Yes, sir. জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তা এই ইন্টারনাল কন্ট্রোল এই কনসেপ্ট এটা কর্পোরেট গভর্নেন্সে কেন আসছে? কর্পোরেট গভর্নেন্সের সাথে ইন্টারনাল কন্ট্রোলকে যদি আমি রিলেট করি তাহলে কিভাবে? কর্পোরেট গভর্নেন্সটাই হচ্ছে কি একটা কন্ট্রোলিং মেকানিজম না? কর্পোরেট গভর্নেন্স মানে কি সেট অফ রুলস এন্ড রেগুলেশন, যেটা অর্গানাইজেশন কমপ্লাই করবে। কেন কমপ্লাই করবে? অর্গানাইজেশন তার সাস্টেনেবিলিটির জন্য কমপ্লাই করবে। কেন কমপ্লাই করবে? টু মেনটেন দ্য ইন্টারেস্ট অফ অল স্টেক হোল্ডার্স। এই জন্যই কর্পোরেট গভর্নেন্স করবে। এই কারণে কর্পোরেট গভর্নেন্সে সবার রিপ্রেজেন্টেশন থাকবে, এমন ভাবে করবে যে অল স্টেক হোল্ডারের ইন্টারেস্ট হবে। এই কারণে ইন্টারনাল কন্ট্রোল এই জায়গাটাতে আসছে। তো একটা অর্গানাইজেশন না, বেসিক্যালি এটা একটা ইনিশিয়েটিভ। যেমন কমিটি ফর স্পন্সরিং অর্গানাইজেশন, এখানে 5টা স্পন্সরিং অর্গানাইজেশন আছে, তাদের কমিটি একটা জয়েন্ট ইনিশিয়েটিভ নিয়েছে যে আমরা একটা ফ্রেমওয়ার্ক কিভাবে দাঁড় করাতে পারি, যে ফ্রেমওয়ার্কটা আমার ইন্টারনাল কন্ট্রোলকে স্ট্রেংথেনিং করবে, আমার ইন্টারনাল কন্ট্রোলকে ফ্রুটফুল করবে, ইফেক্টিভ করবে একটা অর্গানাইজেশনে, যার ফলে আমি একটা রেজাল্ট পাবো, গুড রেজাল্ট পাবো, আমার অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি বাড়বে। এআইসিপিএ বলেন, তারপর হচ্ছে আইএমএ বলেন, এরকম 5 ধরনের অর্গানাইজেশন তারা একটা ইনিশিয়েটিভ নিয়ে তারা একটা মডেল দাঁড় করিয়েছে, যেটাকে বলছে কসো মডেল। আর ওদেরকে বলছে কমিটি অফ স্পন্সরিং অর্গানাইজেশন। এরা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়েছে, যে ফ্রেমওয়ার্কে বলছে এটা বেস্ট প্র্যাকটিস হতে পারে কোথায়, কর্পোরেট গভর্নেন্স। কেন? কর্পোরেট গভর্নেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, পার্টিকুলারলি ইন ফিনান্সিয়াল রিপোর্টিং এন্ড কমপ্লায়েন্স। তো কসো মডেলটা ফিনান্সিয়াল রিপোর্টিং এন্ড কমপ্লায়েন্স এর ক্ষেত্রে বিশেষভাবে খুব ইফেক্টিভ। The Committee of Sponsoring Organization is a joint initiative formed in 1985 to provide thought leadership and guidance on internal control, enterprise risk management, and fraud deterrence. আপনি এজ এ হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার হিসেবে আপনার দায়িত্ব থাকবে যে আপনি কিভাবে ইন্টারনাল কন্ট্রোলকে লিড দিবেন, আপনি কি ধরনের গাইড সেখানে মেক করবেন, কি ধরনের রুলস এন্ড রেগুলেশন করবেন যেটা আপনার ফ্রডকে মিটিগেট করবে, আপনার এনশিওর করবে, আপনার অ্যাসেটের সেফগার্ড এনশিওর করবে, আপনার রিস্ককে ডিটেক্ট করবে, ইভেন রিস্ককে প্রিভেন্ট করবে। ঠিক আছে, আপনারা দেখে থাকবেন যে ইনকাম ট্যাক্স রিলেটেড, আপনারা তো স্টার্টিং ট্যাক্স রিলেটেড কোর্স করেননি বাট গ্রাজুয়েট লেভেলে করেছেন। ট্যাক্স রিলেটেড দেখে থাকবেন যে
একটা আইন হয়, আইন হওয়ার পরে এনবিআর পরবর্তীতে একটা সার্কুলার দেয়। একটা আইন হওয়ার পরে সে আইনটা ইমপ্লিমেন্ট হয়, কিন্তু সে আইনের কোনো লোফল থাকে, বা যেটাকে আমরা ফাঁকফোকর বলি, সেটাকে কমপ্লাই করে মানুষ একটা মানে আলাদা একটা বেনিফিট নেয়। তো পরবর্তীতে একটা সার্কুলার দিয়ে আবার সেটাকে অফ করে দেওয়া হয়, যে না, তুমি ওই আইনও থাকবে, এট দ্য সেম টাইম এই নিয়মটাও মানতে হবে। যেটা আইনের একটা ছিল, দুর্বলতা ছিল, সেটাকে সেফ গার্ড মানে তার সেফটি মানে সেটাকে আরো স্ট্রেংথেনিং করার জন্য নতুন একটা সার্কুলার দেয়। তো এইটাও একটা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। তো এইটা যে অফিসার সে থিঙ্কিং করেছে যে আমি যদি এই সিস্টেমটা চালু করতে পারি, দেন আমার হচ্ছে যে যে আমাদের অবজেক্টিভটা রেভিনিউ আর্নিং, সেটা এনশিওর হবে। কারণ রেভিনিউ আর্নিং এর জন্য আমি নিয়ম ডিজাইন করেছি, রুলস এন্ড রেগুলেশন আমি ডিজাইন করেছি, বাট সেই রেভিনিউ তো আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? উইকনেস অফ দ্য লস। তো এই ছিল আমাদের কসো মডেল রিলেটেড একটু কথা, আমরা মডেলটা দেখবো পরে। তো অবজেক্টিভস অফ ইন্টারনাল কন্ট্রোল আমার আলোচনার মধ্যে চলে আসছে। কি কি অবজেক্টিভ হতে পারে? আপনি ইন্টারনাল কন্ট্রোল কেন রাখবেন? আপনি তো অর্গানাইজেশনে থাকবেন না, ঠিক আছে? আপনি দেখে থাকবেন বাংলাদেশের বর্তমান পার্সপেক্টিভে যারা বিজনেস ওনার, ঠিক আছে, মোস্ট অফ দ্যাম দে লিভ আউটসাইড অফ আওয়ার কান্ট্রি। এখন তারা দেশের বাইরে ফ্যামিলি সহ ম্যাক্সিমামই আছে বিভিন্ন গ্রুপের। তো তারা তাহলে বিজনেস কিভাবে রান করছে? প্রথম কথা, তারা ওয়েল কমিউনিকেটেড উইথ দ্য এমপ্লয়ি। এখন এই এমপ্লয়ীদের মধ্যে তারা একটা কন্ট্রোলিং মেকানিজম করে রাখছে। দেখা গেল সিএফও আছে, ইন্ডিভিজুয়াল সিএফও আছে, পাঁচটা কনগ্লোম মানে ইউনিট, পাঁচটা কোম্পানি আছে, পাঁচটার সিএফও আছে, পাঁচটা অর্গানাইজেশন আছে, পাঁচটার সিইও আছে। আগে যখন তারা দেশে ছিল, তখন দেখা গেল যে তারাই সিইও বা সিএফও দের সাথে বসতো, মিটিং করতো, তারা ডিসিশন নিত। কিন্তু এখন দেশের বাইরে যাওয়ার কারণে একটা গ্রুপ সিএফও তারা তৈরি করে গেছে, একটা গ্রুপ সিইও তৈরি করে গেছে, ঠিক আছে? এখন গ্রুপ সিইও আদার সিইও দেরকে কি করবে? অপারেট করবে। তারা গ্রুপ সিইও থেকে রিপোর্টিং নেবে, ইন্ডিভিজুয়াল সিইও থেকে রিপোর্টিং তারা নেবে, যার ফলে তাদের কন্ট্রোল করা ইজি হবে। আলটিমেটলি অর্গানাইজেশনের যে অ্যাসেট বা যে রিসোর্স আছে, সেটাকে সেভ করার জন্য আমার এই ইন্টারনাল কন্ট্রোল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেন আমি বলেছি যে আপনার একটা কাজ অ্যাকুরেট হওয়ার জন্য, আর যখন একটা কাজ অ্যাকুরেট হবে তখন সেই কাজ রিলায়েবল হবে, সেই কাজ তখন অ্যাকসেপ্টেন্স বেশি পাবে, ক্রেডিবিলিটি বেশি পাবে, সেই ইনফরমেশনের উপর মানুষ রিলাই বেশি করতে পারবে। দেন কন্ট্রোলিং সিস্টেমের আরেকটা হচ্ছে কি অপারেশনাল ইফিসিয়েন্সি, খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন ফ্যাক্টরিতে ওয়ার্কাররা কাজ করছে কিনা সেজন্য সুপারভাইজার সেট করা আছে, এটা কিন্তু কন্ট্রোলিং মেকানিজমের পার্ট। ওয়ার্কাররা কাজ করবে, কিন্তু ওয়ার্কাররা ঠিক মতো কাজ করছে কিনা এই জন্য আবার সুপারভাইজার রাখা আছে। এটি কিন্তু ইন্টারনাল কন্ট্রোলের একটা ছোট্ট একটা কাজ, ফাংশন। আবার সেই সুপারভাইজার আরেকজনের কাছে রিপোর্ট করছে, লাইক দ্যাট। আর কন্ট্রোলের আরেকটা ইস্যু হচ্ছে সবসময় অর্গানাইজেশন কে কনসাস থাকতে হয় অ্যাবাউট দেয়ার অ্যাপ্লিকেবল লস অ্যান্ড রেগুলেশন, কারণ এগুলো যেন মানতে হয়। ইভেন শুধু লস অ্যান্ড রেগুলেশন না, ইন্টারনাল কন্ট্রোল শুধু আইন যেগুলো আছে সেগুলো শুধু মানবে না, কোম্পানির যে পলিসি আছে, বোর্ড অফ ডাইরেক্টর যে পলিসি করেছে সে পলিসি মানতে বাধ্য। যেমন বোর্ড অফ ডাইরেক্টর হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট একটা পলিসি করেছে। এখন আপনি এজ এ হিউম্যান রিসোর্স চিফ হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসেবে বা হেড অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হিসেবে আপনি ফিল করছেন যে আপনার রিলেটিভ বা আপনার পছন্দের কাউকে নিয়োগ দেবেন, বাট ইন্টারনাল কন্ট্রোল বলছে যে তুমি তোমার কোম্পানির পলিসি, দেশের যে প্রচলিত আইন, তোমার অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লিকেবল কোন রুলস এন্ড রেগুলেশন যেটা রেগুলারিটি বডি কর্তৃক ইম্পোস্ট করা আছে, সেটা তোমাকে কমপ্লাই করে করতে হবে।
এখন সেই কমপ্লায়েন্সের মধ্যে চলে গেলে দেখা গেল যে আপনার সে রিলেটিভ বা পছন্দের ব্যক্তি আর টিকছে না। তাহলে এই কারণে কন্ট্রোল সবসময় এনশিওর করে তুমি আইন, যে রেগুলেশন, যে পলিসি আমরা মেক করেছি সেগুলো কমপ্লাই করেছো কিনা সেগুলো কমপ্লাই করো। সেগুলো যদি কমপ্লাই করা হয় তাহলে এলিজেবল পার্সন নিয়োগ পাবে, অর্গানাইজেশন ভালো থাকবে। ফ্রড প্রিভেনশন এন্ড ডিটেকশন, হ্যাঁ, ইন্টারনাল চেকিং সিস্টেম, আমরা ইন্টারনাল যেটা চেক বলি, তার দ্বারা কি ফ্রড ডিটেক্টেড হবে। আর ফ্রড ডিটেক্ট করতে পারলে আপনি প্রিভেন্টও করতে পারেন। কোনো ইরর আছে, কোনো ইরেগুলারিটি আছে কিনা সেটা ইউজুয়ালি আপনি দেখতে পাবেন। সেটা কিভাবে হয়? ইন্টারনাল অডিটের দ্বারা হয়। ফ্রড প্রিভেনশন এন্ড ডিটেকশন এটা ইন্টারনাল অডিটের দ্বারা হয়। তার মানে ইন্টারনাল অডিট ইন্টারনাল কন্ট্রোল না, ইন্টারনাল অডিট হচ্ছে ছোট্ট একটা ইন্টারনাল কন্ট্রোলের পার্ট। ঠিক আছে, অনেক সময় আমরা এটাকে বলি যে ইন্টারনাল কন্ট্রোল মানে হচ্ছে ইন্টারনাল অডিট বা ইন্টারনাল অডিটই এনাফ। না, ইন্টারনাল অডিট পার্ট অফ দ্য ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। ইন্টারনাল অডিট দ্বারা কি হয়? আপনার জাস্ট ওই ফিনান্সিয়াল কোনো ইরর যদি থাকে, ফ্রড থাকে, তাহলে সেটা খুব ইজিলি আইডেন্টিফাইড করা যায়, ইভেন তার মিটিগেশন। এই কারণে দেখবেন অর্গানাইজেশনে ইন্টারনাল কন্ট্রোলের যে মানুষগুলো আছে তাদের সাথে আদার্স মানুষদের সম্পর্ক ভালো হয়, কারণ তারা শুধু ভুল ধরে। তা আপনি যদি ভুল ধরেন শুধু, তাহলে তো আপনাকে ভালোভাবে নিতে পারবে না কেউ। আর ইন্টারনাল অডিটের ডাইরেক্ট রিপোর্টিং হচ্ছে ওনার অথবা হচ্ছে যে বোর্ড অফ ডাইরেক্টর যারা আছে তারা ডাইরেক্ট তাদের কাছে রিপোর্টিং করে থাকে, তাদের এর মাঝে আর কেউ নেই। অর্গানোগ্রাম গুলো যখন দেখবেন তখন এরকম পাবেন। স্যার একটা আর বিষয়। 6 নম্বরে অলরেডি আমি বলে ফেলেছি যে এনকারেজিং অ্যাডারেন্স টু ম্যানেজমেন্ট পলিসি। ম্যানেজমেন্ট যে পলিসি নেবে, ম্যানেজমেন্ট যে সিস্টেম নেবে, সেই সিস্টেমটাকে আপনার মেনটেন করতে হবে। ঠিক আছে? এখন এজ এ ইন্টারনাল কন্ট্রোল অফিসার হিসেবে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে ইন্টারনাল কন্ট্রোলকে আমরা ইফেক্টিভ করতে পারি, ফ্রুটফুল করতে পারি। কেউ কিছু কি বলতে চাচ্ছেন? সাউন্ড আসছে। স্যার আমি একটু বলতে চাচ্ছি। শিওর, প্লিজ। তাহলে স্যার একটু হ্যান্ড রেজ করবেন, কেউ যখন কিছু বলবেন হ্যান্ড রেজ করলে আমি বুঝতে পারি। হ্যান্ড রেজের অপশনটা আমি পাচ্ছি না। আচ্ছা ও আচ্ছা, ঠিক আছে, প্লিজ বলেন। স্যার, ইন্টারনাল অডিট তো স্যার পলিসি ঠিক মতো ফর্মুলেট হচ্ছে কিনা সেটাও ফলো আপ করে, তাহলে সেখানে কি স্যার মানে ইন্টারনাল কন্ট্রোলটা হচ্ছে না স্যার, মানে পলিসি ফর্মুলেট? হ্যাঁ, না, ইন্টারনাল অডিট তো পলিসি ফর্মুলেট হয়ে গেছে, সেই পলিসিটা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা দেখবে। জি স্যার, ওইটাই পলিসি গুলো অনুযায়ী সে কাজ করছে কিনা, সেটা তো পুরো অর্গানাইজেশনের ক্ষেত্রেই তো স্যার সে এটা ফলো আপ করে, তো সেক্ষেত্রে সেটা কি? হ্যাঁ, ডেফিনেটলি। হ্যাঁ, সেটা বলেন। সেটাই স্যার, ওইটাই সেটা বলেন। সেটাই তো হ্যাঁ, ইন্টারনাল এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটা ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিট হচ্ছে যে অর্গানাইজেশন ইন্টারনাল অডিটের হাত বাঁধা, সে নিজের মতো কিছুই করতে পারবে না। সে শুধু দেখবে যে আমি যেটা অডিট করতে যাচ্ছি সেটা, যেমন ইন্টারনাল অডিট তো শুধু আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টের উপরে বা ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলোরই হবে না, এটা প্রতিষ্ঠান ভেদে ভ্যারি করে। যেমন একটা হচ্ছে যে যদি আমি একটা ডেভেলপার কোম্পানির কথা চিন্তা করি, রিয়েল এস্টেট কোম্পানির কথা চিন্তা করি, সেখানে একটা আমি ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেব, যে আমি যাদেরকে বিল্ডিংটা করতে দিয়েছি আমি একটা অডিটে পাঠিয়ে দেব, দিয়ে বলবো যে আমার যেভাবে বিল্ডিংটা আর্কিটেকচারাল ডিজাইন ছিল, স্ট্রাকচারাল ডিজাইন ছিল, আমার ইন্টেরিয়র ডিজাইন ছিল, আমি যে শুরু যে করেছিলাম সে অনুযায়ী সেটা হচ্ছে কিনা তুমি আমাকে অডিট করে রিপোর্ট দাও। এটাও ইন্টারনাল অডিট। এখন সে কি করবে? সে শুধু কমপ্লাই করবে, সে শুধু দেখবে যে আপনার ডিজাইনটা যেভাবে করা ছিল, যে ম্যাটেরিয়ালস গুলো দেওয়ার কথা ছিল, ইভেন রুম অ্যারেঞ্জমেন্ট, আদার্স ইন্টারনাল ইন্টেরিয়র যেভাবে যেখানে যেটা সেট আপ, বিভিন্ন ধরনের, তো একটা বিল্ডিং এর আছে, আমরা তো সবই তো জানি এগুলা। তো এইগুলো সে ঠিক মতো করছে কিনা, ম্যাটেরিয়ালস গুলো ওই মানের দিয়েছে কিনা, সে সেগুলো দিয়ে সে একটা রিপোর্ট করে দেবে। এটাও ইন্টারনাল অডিট। ঠিক আছে, তো এইটা পার্ট, ইন্টারনাল অডিট ইজ পার্ট অফ দ্য ইন্টারনাল কন্ট্রোল। একটু আগে বলেছিলাম যে আপনার অর্গানাইজেশনের চতুর্পাশে ওয়াল করেছেন যেন মানুষজন না আসতে পারে, মানুষজন না ঢুকতে পারে, এটাও ইন্টারনাল কন্ট্রোল। আপনি সিসিটিভি লাগিয়েছেন, হ্যাঁ, চুরির হাত থেকে রক্ষার জন্য, ডাকাতের হাত থেকে রক্ষার জন্য,
এটাও ইন্টারনাল কন্ট্রোল। আপনি ওয়ার্কারদেরকে সুপারভাইজ করার জন্য সুপারভাইজার রেখেছেন, তাকে যে বেতন দিচ্ছেন, সেই সুপারভাইজার রাখাটাও একটা ইন্টারনাল কন্ট্রোল। ঠিক আছে, এখানে একটু দিয়েছি আরো একটু আমাদের জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য, যে টাইপস অফ ইন্টারনাল কন্ট্রোল। দেখেন এই যে যে অবজেক্টিভ গুলো পড়লাম, এগুলো আসলে মেমোরাইজিং এর কিছু নাই। এগুলো আপনার যখন ডেফিনেশন গুলো এগুলো ভালো করে রিয়েলাইজ করবেন, প্রত্যেকটা জিনিস আপনার ডেফিনেশনের মধ্যে থেকে আসছে, এগুলো দেখবেন একটা একটা করে চলে আসবে। মেমোরি মানে মেমোরাইজ করলে থাকবে না এগুলা। টাইপস অফ ইন্টারনাল কন্ট্রোল, তো তিনটে ক্যাটাগরি, একটা হচ্ছে প্রিভেন্টিভ, ডিটেকটিভ, আর একটা হচ্ছে কারেক্টিভ। আপনি কিভাবে প্রিভেন্ট করতে পারেন? আপনি প্রিভেন্ট করতে পারেন যে ট্রেনিং এর মধ্যে আপনি প্রিভেন্ট করতে পারেন, যে এমপ্লয়ীদেরকে যদি আপনি ট্রেন আপ করান তাহলে তারা ভুল করবে না, তারা অ্যাওয়ার্ড থাকবে, তাহলে আমার ইন্টারনাল কন্ট্রোল কিন্তু ম্যানেজড, এস্টাবলিশড। অ্যাপ্রুভালের মাধ্যমে হতে পারে। কিভাবে? আপনি সোল ওই কাজের জন্য রেসপন্সিবল, কিন্তু অ্যাপ্রুভালটা নিতে হবে আমার কাছ থেকে। সে ফর এক্সাম্পল, টোটাল কাজের জন্য আপনি রেসপন্সিবল, অ্যাপ্রুভালটা নেবেন। যখনই আপনি অ্যাপ্রুভাল আমার কাছ থেকে নিতে যাবেন, তখন টোটাল কাজটা আমি দেখে নেব, যার ফলে এটা প্রিভেন্টিভ হয়ে যাবে। অ্যাক্সেস কন্ট্রোল, প্রত্যেকটা জায়গায় যদি বিভিন্ন ভাবে কন্ট্রোল, যেমন একটা ব্লক চেইন সিস্টেম, এটা ইন্টারনাল কন্ট্রোলের খুব একটা ভালো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কি ইন্টারনাল কন্ট্রোলকে ইয়া করে, এনশিওর করে। আর এটা হচ্ছে ডিটেকটিভ হতে পারে। প্রিভেন্টিভ তো একটা নিলাম, আমরা নিতে পারি, ডিটেকটিভও হতে পারে। যেমন হচ্ছে আমরা অডিট, ইন্টারনাল অডিট, এটার দ্বারা আমার ডিটেকটিভ হবে, তারা যে ভুলভাল এগুলো ধরবে। ঠিক আছে, ভেরিয়েন্স অ্যানালাইসিস এর দ্বারা হতে পারে, রিকনসিলিয়েশনের দ্বারা হতে পারে। ঠিক আছে, যেমন একটা অর্গানাইজেশনে ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার প্রিভেন্টিভ মেজারও নিতে পারেন, আপনি ডিটেকটিভ মেজারও নিতে পারেন। ঠিক আছে, আপনি কারেক্টিভ মেজারও নিতে পারেন, তিনটে মেজারই হতে পারে। প্রিভেন্টিভ মেজার কেমন? যেমন ওই যে অ্যাপ্রুভালের ক্ষেত্রে বললাম, যে আপনার 10,000 টাকার যদি কোনো একটা ট্রানজেকশন হয়, তাহলে আপনার আপনার বসের কাছ থেকে অ্যাপ্রুভ নিতে হবে। আপনার এন্ড অফ দ্য ডে বা এন্ড অফ দ্য উইক, আপনার হচ্ছে এন্ড অফ দ্য মান্থ, আপনাকে রিকনসাইল করতে হবে, রিকনসিলিয়েশন করতে হবে, যার দ্বারা আপনার কোনো ভুলভাল ডিটেক্ট হবে। একইভাবে কারেক্টিভ যে মেজারটা, সেটা হচ্ছে আপনার যদি কোনো ব্যাকআপ রিকভারি প্ল্যান থাকে, তাহলে আপনি তখন কারেকশন নিতে পারবেন। আপনার অর্গানাইজেশন এরকম কোনো ব্যাকআপ রিকভারি প্ল্যান আছে, ভুল হয়ে গেছে, তখন আপনি কি করতে পারবেন? কারেকশন নিতে পারবেন। যেমন আপনি আহ একটা নিয়মের কোনো ব্যত্যয় করে ফেলছেন, এখন যখন আপনি রিভিউতে যাবেন, এখানে আরেকটা হতে পারে রিভিউ হতে পারে, রিভিউতে যাবেন, যাওয়ার পরে আপনি সেটা ভুল ধরা পড়লো, তো তখনও সুযোগ আছে সেটাকে কমপ্লাই করার। তাহলে কি হলেন? আপনি কারেক্টিভ হলেন বা কারেকশন হলো। পুরো প্রশ্ন আছে? স্যার গট ইট স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এলিমেন্টস অফ ইন্টারনাল কন্ট্রোল যেটা, সেটা আমরা পড়বো হচ্ছে যে কসো মডেলের যে এলিমেন্টটা। ঠিক আছে, ওরা কি কি এলিমেন্ট দিয়েছে, ইভেন ওই জায়গাগুলোতে আমরা যখন কাজ করব, তখন আমার ইন্টারনাল কন্ট্রোল এস্টাবলিশড হবে। হুম। An effective internal control system consists of 5 elements. এর 5টা এলিমেন্ট দিয়েছে, কসো মডেল দিয়েছে। যে ফার্স্ট বলেছে কন্ট্রোল এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে হবে। কিভাবে? এটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলের একটা ফাউন্ডেশন। এই কন্ট্রোল এনভায়রনমেন্টের ক্ষেত্রে রিফ্লেক্টিং যেটা হবে আপনার হচ্ছে ইথিক্যাল ভ্যালু, গভর্নেন্স এন্ড অ্যাকাউন্টেবিলিটি। কিভাবে করতে পারেন কন্ট্রোল এনভায়রনমেন্ট? টুন এট দ্য টপ, মানে হচ্ছে ম্যানেজমেন্ট ইন্টিগ্রিটি এন্ড ইথিক্যাল ভ্যালু। এখন আপনি একটা অর্গানাইজেশনে যখন জয়েন করছেন, জয়েন করে যদি আপনি বুঝতে পারেন এখানকার টপ ম্যানেজমেন্ট, দে হ্যাভ ইন্টিগ্রিটি, ইভেন ইথিক্যালি দে আর সলভেন্ট, তখন আপনার আমার মাঝে একটা
কাজ করবে যে আমাকেও ইন্টিগ্রিটি শো করতে হবে, আমাকেও ইথিক্যাল হতে হবে, কোনো সুযোগ নেই। কারণ টপ ম্যানেজমেন্টের টোনটা কেমন, টপ ম্যানেজমেন্টের অ্যাটিটিউড কেমন। আর অর্গানাইজেশনে আমি আপনি দেখেন বাস্তব মানে বাস্তবে যদি বলি, আমি আপনি জয়েন করে যদি দেখি যে টপ ম্যানেজমেন্ট করাপ্টেড, তখন আপনার আমারও থিঙ্কিং থাকতে পারে কি আমিও যদি সুযোগ পাই দেন আমিও করব, টপ ম্যানেজমেন্ট এইভাবে কারাপশন করছে, লাইক দ্যাট। এটি হচ্ছে টোন এট দ্য টপ। অর্গানাইজেশনাল স্ট্রাকচার অ্যান্ড অথরিটি, আপনি এনভায়রনমেন্টকে যদি কন্ট্রোল করতে চান, আপনি স্ট্রাকচারিং সিস্টেমটা এরকম ভাবে করবেন, অথরিটি সিস্টেমটা এরকম ভাবে করবেন যে সবাই অ্যাকাউন্টেবল। যেমন একটু আগে বললাম যে গ্রুপ সিএফও মালিকের কাছে রিপোর্টিং করছে, আপনি ইন্ডিভিজুয়াল সিএফও মালিকের কাছে রিপোর্টিং করছে। এই যে একটা অথরিটি, এই যে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা এনশিওর করছে, ইফেক্টিভ করছে আপনার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। আপনার আরেকটা এনভায়রনমেন্ট কন্ট্রোল করার আরেকটা ওয়ে হচ্ছে আপনাকে এলিজেবল এমপ্লয়িকে হায়ার করতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে, তাহলে আপনার এনভায়রনমেন্টটা কন্ট্রোলে থাকবে। কিসের কন্ট্রোল? আপনি ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের জন্য কন্ট্রোল এনভায়রনমেন্ট, এটা বলছে কসো মডেলে। এই এই এলিমেন্টে এসে কন্ট্রোল এনভায়রনমেন্টে বলছে আপনি যখন এমপ্লয়ি হায়ার করবেন সে যেন ইথিক্যালি সলভেন্ট হয়, ইথিক্যাল ভ্যালু যেন তার থাকে, সে তার মাঝে ইন্টিগ্রিটি যেন থাকুক, স্ট্রেট ফরওয়ার্ড যেন হয়, অনেস্ট যেন হয়। ঠিক আছে। আর টোটাল অর্গানাইজেশনের কন্ট্রোলের জন্য বোর্ড অফ ডাইরেক্টরস এর ওভারসাইট, এটা আরেকটা গুরুত্বপূর্ণ, এটাও এই কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে থাকবে বা থাকে। আরেকটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। আপনাকে ইন্টারনাল কন্ট্রোল ইফেক্টিভ করার জন্য আপনাকে রিস্ক অ্যাসেস করতে হবে। যেমন একটু বলি যে ড্রাইভিং, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, স্যার শুনতে পাচ্ছি পাচ্ছি। স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার শোনা আসলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনলাইন ক্লাস তো সবাই কুল হয়ে আছেন, মনে হচ্ছে বোর্ড হয়ে যাচ্ছেন, আমি একাই বকে যাচ্ছি। হ্যাঁ। না স্যার, আপনি না স্যার, মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, যে রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। আমরা রোডে যখন ড্রাইভ করি বা আমরা এজ এ ট্রাভেলার হিসেবে যখন যাই, দেখবেন রোডে বিভিন্ন ধরনের সিগন্যাল থাকে, যেখানে টার্ন থাকে সেখানে কিন্তু ড্রাইভারকে অ্যাওয়ার করে দেয় যে অ্যাওয়ার টার্ন, ইভেন রিস্ক এরিয়া বলা থাকে না, দুর্ঘটনা সাইন আছে স্যার, দুর্ঘটনা প্রবণ। মানে টার্ন করার হ্যাঁ, জন্য বাঁকা করে দেয়া থাকে। লেখাও লেখাও থাকে যে এটা দুর্ঘটনা প্রবণ এলাকা, আপনি স্লোলি যান, আপনার গতি বলেন যে ম্যাক্সিমাম 40 করে দেয়, বলে না? এটা কেন বলে? আপনার রিস্ক থেকে যেন আপনি কি পেতে পারেন, রেহাই পেতে পারেন, আপনি যেন প্রিভেন্টিভ মেজার, এটা একটা। এটাকে এটা কখন করতে পারবেন? ফার্স্ট আপনাকে রিস্ক অ্যাসেস করতে হবে যে আপনি কোন জায়গায় রিস্ক। তারপরে আপনার একটা স্ট্রেট রাস্তা, কোনো প্রবলেম নাই, 4 লেন আছে বা 6 লেন আছে, কোনো প্রবলেম নাই, সেই জায়গায় আপনাকে আর কিছু বলছে না, সেই জায়গা নিয়ে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি অ্যাওয়ার না, কারণ তারা চিন্তা করলে এই জায়গায় রিস্ক নেই, এই জায়গায় প্রবলেম নেই। তারপরে দেখে থাকবেন নাইটে ট্রাভেল, হয়তো বা আপনাদের মাঝে অনেকেই করেন বা করেছেন, কিছু কিছু এরিয়া, যেমন আমি ট্রাভেল করে আমি যেটা পেয়েছি, সেটা ছিল ফরিদপুর যাওয়ার আগে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে রাত্রিবেলা পৌঁছে পুলিশ প্রোটেকশনে নিয়ে যায়। ঠিক আছে। তার মানে কিছু কোচ জমবে এক পাশে, সেখানে কিছু পুলিশের গাড়ি থাকবে, তারা ওই ওই গাড়ির পিছনে, মনে করেন 10টা বাস, 10টা বাস তারা নিয়ে চোজ করে, সামনে গাড়ি থাকবে পিছনে গাড়ি থাকবে, তাদেরকে নিয়ে একটা তাহলে ওই ওই পুলিশ বা ওই থানা, ওই ওই অঞ্চল আইন শৃঙ্খলা বাহিনী মনে করছে এটা রিস্ক এরিয়া, তাহলে এই জায়গায় আমাকে এই ধরনের প্রোটেকশন দিতে হবে। তারপরে যে আমরা সাজেকে যে যাই, সেখানেও কিন্তু সেনাবাহিনী প্রোটেকশনে কিন্তু নিয়ে যায়। তাহলে সেনাবাহিনী কোন জায়গাটুকু তারা রিস্কি মনে করেছে সেটাকে অ্যাসেস করেছে, দেন তারা কন্ট্রোলিং মেজার নিয়েছে। বুঝতে পারলাম? একইভাবে আপনার অর্গানাইজেশনে মেজার করতে হবে যে কোন জায়গায় রিস্ক আমার, কোন জায়গায় ইরর হতে পারে, কোন জায়গায় ফ্রড হতে পারে, কোন জায়গায় মিস্টেকস হতে পারে, কোন জায়গায় একটা মানুষ ইন্টেনশনালি একটা কাজ করতে পারে। তাহলে সেইটাকে আইডেন্টিফাই, অ্যানালাইজ করা আপনার হেড অফ ইন্টারনাল কন্ট্রোল হিসেবে খুবই গুরুত্বপূর্ণ।
সেটি কত বলছে যে আপনার পার্টিকুলার অবজেক্টিভ কাজ অনুযায়ী হবে। যেমন ওই যে বললাম, একজন ইঞ্জিনিয়ার সে যদি একটা বিল্ডিং অডিটে যায়, সে বুঝতে সে প্রথমেই কোথায় কোথায় গুরুত্ব দেবে তার জানা আছে, যে কোথায় কোথায় ফাঁকি দিতে পারে। ঠিক আছে? তো সুতরাং সে জায়গায় কিন্তু সে কিন্তু ডাইরেক্টলি কিন্তু সে চলে যাবে, কারণ সে সেই রিস্কটা অ্যাসেস করে সে আসছে। একইভাবে আমি কি কি করতে যাচ্ছি অডিটের ক্ষেত্রেও ঠিক তাই। এখানে অনেকেই, সেদিন আমি পরিচয় পেয়েছি যে সিএ ফার্মে আছেন, তারা ইন্টারনাল কন্ট্রোলে আছেন, ইন্টারনাল অডিট করছেন। ইন্টারনাল অডিটের আগেই আপনাকে অ্যাসেস করতে হবে যে কোথায় একটা ব্যাংক ইন্টারনাল অডিটে যাবেন, আপনি খুব ইজিলি জানেন এজ এ এক্সপার্ট অফ দ্য ইন্টারনাল অডিট কোথায় ভুল করতে পারে। ওই ওই ভাউচার গুলি আপনি বেশি বেশি চেক করবেন, এই জায়গায় ভুল হতে পারে। ঠিক কিনা বলেন? জি জি স্যার। স্যার, জি স্যার, ঠিক আছে। তো এটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্টের দ্বারাই হবে, যে আপনার কোন ভাউচার গুলো ভুল করতে পারে। আচ্ছা, তাহলে এগুলো আর ইন্টারনাল ইস্যু, এগুলো আমি পড়ছি না। কন্ট্রোল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, কি কি অ্যাক্টিভিটিস আপনি নিতে পারেন, নেওয়ার ফলে আপনার কন্ট্রোল অ্যাক্টিভিটিসটা আপনার হবে। যেমন আপনার অথরাইজেশন সিস্টেম, এখানে অনেকে ব্যাংকে আছেন, দেখবেন যে ব্যাংকের চেক অনারের ক্ষেত্রে একটা অথরাইজেশন একটা সিস্টেম আছে। অ্যাপ্রুভাল আমি অলরেডি পড়েছি, মানে আর কি বলেছি। অ্যাপ্রুভাল সিস্টেম আপনি কন্ট্রোল অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ছে, যেটা আপনি ইন্টারনাল কন্ট্রোলকে কি করবে, ইফেক্টিভ করবে। এখানে যে পলিসি এন্ড প্রসিজার থাকবে, যে আপনি রিস্ককে মিটিগেট করবেন। সেগ্রিগেশন অফ দ্য ডিউটি, এটা আরেকটা জিনিস, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কন্ট্রোল অ্যাক্টিভিটিস। আপনার ডিউটিকে সেগ্রিগেট করা দেওয়া থাকবে, আপনি আপনি সব করবেন না। আপনি দেখে থাকবেন যে একটা ইম্পোর্ট সিস্টেমে আপনি একটা পার্ট দেখছেন, আপনি জানেনও না তার আগে কি আছে তার পরে কি আছে। আপনি একটা পার্ট দেখে আরেকজনকে পাস করে দিচ্ছেন, আরেকজন আরেকটা পার্ট দেখছে, আরেকজন আরেকটা পার্ট দেখছে। তো এই হচ্ছে সেগ্রিগেশন অফ দ্য ডিউটি, এটার দ্বারা কন্ট্রোল এস্টাবলিশড হয়। দেন রিকনসিলিয়েশন, ফিজিক্যাল কন্ট্রোল, একটু আগে বলেছিলাম। আপনার একটা লকিং সিস্টেম, এটাও তো একটা কন্ট্রোল। আপনার সিকিউরিটি ক্যামেরা, অ্যাক্সেস রেস্ট্রিকশন, আপনি বলে দিলেন যে এখানে এরা আসতে পারবে না, যেতে পারবে না, তাতে করে কি আপনার, এগুলো হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটি। আইটি কন্ট্রোল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেখবেন না যে আমরা বিভিন্ন জায়গায় যখন অ্যাকাউন্ট ওপেন করি, অ্যাক্সেস স্ট্রং পাসওয়ার্ড চাই, এটা তো একটা কন্ট্রোল অ্যাক্টিভিটিস, এটা একটা কন্ট্রোল মেকানিজম। ফায়ারওয়ালস, অটোমেটেড অ্যাপ্রুভালস, তো এগুলো আমাদেরকে স্ট্রেংথেনিং করে, কাকে করে, ইন্টারনাল কন্ট্রোলকে স্ট্রেংথেনিং করে। এগুলো হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস। এখন আপনি রিস্ক অ্যাসেস করলেন, তাহলে সেই রিস্কটা আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, মিটিগেট করবেন। আপনি চিন্তা করলেন যে যে লকিং সিস্টেম আছে এটা তো ভেঙে ফেলতে পারে, আপনি ফিল করছেন, তাহলে আপনি রিস্ক, মানে এই লকিং সিস্টেম রিস্কি। তখন আপনি চিন্তা করলেন যে তাহলে আমি ফেস লকিং আমি দিয়ে দেবো, তার মানে আমি না আসলে এটা কেউ খুলতে পারবে না, চোর আসলে তারা খুলতে পারবে না। লাইক দ্যাট, এগুলো আমরা সবাই জানি। আমি একটু বাস্তবতার সাথে রিলেট করছি যেন জিনিসগুলো আমাদের রিয়েলাইজেশনে থাকে, মেমোরিতে যেন না আসে। এগুলো আপনি কয়টা জিনিস মেমোরাইজ করবেন, কয়টা কোর্সের জিনিস মেমোরাইজ করবেন বলেন? শেষ করতে পারবেন। একদিক থেকে মেমোরাইজ করে যাবেন, কোর্সের শেষে দেখবেন যে সব একদম গুলিয়ে ফেলছেন, কিছুই আর মাথায় নাই, আউট হয়ে গেছে। ঠিক আছে? তো এই কারণে জাস্ট একটু প্র্যাকটিক্যাল বিষয়গুলোর সাথে রিলেট করার আমি একটু চেষ্টা করি, বাস্তব জীবনে এর সাথে চেষ্টা করি। কিন্তু আপনার এক্সামে কিন্তু কখনো মানে মানে আমাদের মানে মানে কি বলবো, বিজনেস রিলেটেড ছাড়া, অর্গানাইজেশন রিলেটেড ছাড়া এক্সাম্পল দেবেন না। আমি কিন্তু এক্সাম্পল মাঝে মাঝে কিন্তু দেই, জাস্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, ইভেন আপনার অ্যাটেনশনটাকে অ্যাট্রাক্ট করার জন্য আমি দিই। ঠিক আছে? কিন্তু আপনারা যখন দিবেন সেটা অবশ্যই বিজনেস রিলেটেড এক্সাম্পল দেবেন, আমি বিজনেস রিলেটেডও দেই। আর ফোর্থ ওয়ান হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন। ইট এনশিওরস রেলিভেন্ট ইনফরমেশন ইজ ক্যাপচার্ড অ্যান্ড কমিউনিকেট টু দ্য রাইট পিপল। এই জায়গায় এসে আমাদের ইনফরমেশন সিস্টেমটা আমার ইন্টারনাল কন্ট্রোলকে এনশিওর করতে পারে। কিভাবে? আমি একটা রিপোর্টিং সিস্টেম করলাম, যে তুমি আমার কাছে রিপোর্ট করবা, আমি আমার বসের কাছে রিপোর্ট করব, বস তার বসের কাছে রিপোর্ট করবে। এই যে যে একটা ইনফরমেশন সিস্টেম, এই যে একটা কমিউনিকেশন সিস্টেম, বসিং সিস্টেম,
এটা আমার ইন্টারনাল কন্ট্রোলকে এফেক্টিভ করবে। হুইসেল ব্লোয়ার হটলাইনস, ঠিক আছে, যেমন আপনার অর্গানাইজেশনে একটা হটলাইন চালু করলেন, যে হটলাইনে আপনার অর্গানাইজেশনের যদি এমপ্লয়ি কোনো ডিসঅনেস্ট হয়, সে হটলাইনে ফোন করে জানাতে পারে, ঠিক আছে, তো সেটা হতে পারে। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কমিউনিকেশন, সেগুলো আপনার ইন্টারনাল কন্ট্রোলকে এফেক্টিভ করবে। মনিটরিং অ্যাক্টিভিটিস, এটা একটা অনগোয়িং অ্যাক্টিভিটি। মনিটরিং অলওয়েজ আপনি মনিটরিং রাখতে হবে, তাহলে আপনার ইন্টারনাল কন্ট্রোল কাজ করছে কিনা বা আপনার কন্ট্রোল অ্যাক্টিভিটিস গুলো কাজ করছে কিনা। আপনি সিসিটিভি লাগাইছেন, আপনি সিসিটিভি ঠিক মতো কাজ করছে কিনা আপনি দেখলেন না। ইভেন দো এই মনিটরিং অ্যাক্টিভিটিসটা এমন ভাবে হবে, যেমন এখানে ইন্টারনাল কন্ট্রোলে অনেকে পরিচয় দিয়েছেন যে ইন্টারনাল কন্ট্রোলে কাজ করেন, দেখবেন আপনি যে অডিটে যাচ্ছেন বা যে কন্ট্রোল মেকানিজম, মানে যে কন্ট্রোলকে আপনি টেস্ট করতে যাচ্ছেন, তাকে না জানিয়ে আপনি চলে যাবেন। দেখা গেল যে একটা ব্যাংকে অডিটে গেছেন, ব্যাংক খোলার আগে 9:30 ব্যাংক খুলবে, সে আপনি চলে গেছেন 9:15, সেখানে যে দাঁড়িয়ে আছে। বা ইনভেন্টরি অডিটে গেছেন, ইনভেন্টরি ওই অফিস খোলার কথা 10টায়, আপনি 9:30 সে অফিসের সামনে যে দাঁড়িয়ে আছে। 9:45 এমপ্লয়িরা আসছে, তাদের সাথে ঢুকবেন। স্টার্টিং ডেতে কিভাবে ইনভেন্টরি আছে, গত দিনের যে ক্লোজিং ইনভেন্টরি ছিল আজকের দিনে সেটা বিগিনিং ইনভেন্টরি মিল আছে কিনা আপনি কাউন্ট করে দেখবেন। ফার্স্ট কাজ হচ্ছে এটা ইনভেন্টরি অডিটের, যে গতদিন সে কাজ করে। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে তো, গলাটাও বসে গেছে, একটু কাশি হচ্ছে। তো ইনভেন্টরি অডিটের এটা একটা সিস্টেম, যে আপনার গতদিন যেটা করে গেছেন, যেটা রিপোর্ট করেছেন কম্পিউটারে, আপনি বসকে রিপোর্ট করে অফিস থেকে বের হয়েছেন যে আজকে এই পরিমাণ 1000 ইউনিটস এন্ডিং, তার মানে পরের দিনের জন্য সেই 1000 ইউনিটস কি হবে, বিগিনিং হবে। আপনি এবার 1000 ইউনিটস ইনভেন্টরি আছে কিনা ফার্স্ট কাজ করবে আপনি সেটাকে কাউন্ট করে দেখান, যদি না থাকে দেন রিপোর্ট করান। তো এইগুলো সুবিধা, এগুলো ভালো, এই 5টা কম্পোনেন্ট আমার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমকে ইফেক্টিভ করবে। এই যে কসো মডেল, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং রিলেটেড অর্গানাইজেশন যারা আছে, তারা এটা একটা কমিটি ফর্ম করে, তারা চিন্তা করে এই এই একটা সিস্টেম দাঁড় করিয়েছে যে এইভাবে হলে আমার ইন্টারনাল কন্ট্রোলটা ইফেক্টিভ হবে। এর কিছু লিমিটেশনও আছে, তাই না? লিমিটেশন, প্রথম লিমিটেশন আমার কাছে যেটা মনে হয়, দেখেন প্রত্যেক কন্ট্রোলিং সিস্টেমের সাথে কস্ট যুক্ত। আপনি সিসিটিভি লাগাবেন বলেন, এই সিসিটিভি আপনার কোনো প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে? এই সিসিটিভি আপনার প্রোডাক্টের কোনো ভ্যালু অ্যাড করছে? নো। এটা একটা কন্ট্রোলিং মেকানিজম। আপনার সিকিউরিটি গার্ড রেখে দিয়েছেন, আপনার প্রোডাক্টের কোনো দৃশ্যমান কোনো কোয়ালিটি চেঞ্জ করছে? নেভার। কিন্তু এগুলো হচ্ছে কস্ট অফ ইন্টারনাল কন্ট্রোল, এটি আমি মনে করি একটা বড় লিমিটেশন। তারপরে লিমিটেশন হচ্ছে যে ইন্টারনাল কন্ট্রোলের কিছু ইনহেরেন্ট লিমিটেশন থাকতে পারে। ইনহেরেন্ট লিমিটেশনটা কি, যে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আপনি এস্টাবলিশ করেছেন সেটাতেই প্রবলেম। ওই যে শস্যের মধ্যে ভূত, আমরা একটা কথা বলি তো প্রায়শই, তো ওই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের মধ্যেই প্রবলেম। কিভাবে হতে পারে? আপনি ইন্টারনাল কন্ট্রোলের যাকে দায়িত্ব দিয়েছেন, সে তার জাজমেন্ট ঠিক নেই, সে প্রুডেন্ট না, সে নলেজেবল না, সে এক্সপিরিয়েন্সড না, ঠিক আছে, তো এইগুলো হতে পারে। তারপর আপনি একটা মেকানিজম রেডি করেছেন, কিন্তু দেখা গেল যে আপনার বিভিন্ন কারণে সেই মেকানিজমটা এস্টাবলিশ করতে পারছেন না। একটা ইকোনমিক রেসিশন হতে পারে, একটা ন্যাচারাল ডিজাস্টার হতে পারে। আপনি একটা নিয়ম তৈরি করেছেন, এখন দেখা গেল সেই নিয়মটা ন্যাচারাল ডিজাস্টারের কারণে আপনি অ্যাপ্লাই করতে পারছেন না। তাহলে এটাও তো কি একটা লিমিটেশন। তো আজকে শেষ করে দেই, কি বলেন? 10-15 মিনিট কথা বলি। জি স্যার, শেষ করে দিন। লাস্টে এখানে কেউ আছেন ইন্ট্রোডিউস করা? যারা আছেন তারা একটু ইন্ট্রোডিউস করেন, 5 মিনিট ইন্ট্রোডিউস করে শেষ করে দিই।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি অ্যাকাউন্টিং নিয়ে অনার্স মাস্টার কমপ্লিট করছি চট্টগ্রাম কমার্স কলেজ থেকে। নামটা কি আপনার? নাম আগে নাম বলেন। আরিফুর রহমান। আরিফুর আচ্ছা রহমান। আচ্ছা। হ্যাঁ, আমি অনার্স মাস্টার কমার্স কলেজ থেকে কমপ্লিট করছি। এখন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে জুনিয়র অফিসার হিসেবে আছি। ভালো। আচ্ছা, আপনাদের এটা যেটা হয়েছে, আপনি আরিফুল ইসলাম, আপনি তাহলে চিটাগাং এ ভর্তি হয়েছেন? হ্যাঁ স্যার, আরিফুর রহমান, হ্যাঁ। ও মাই গড, তাহলে তো অনলাইন ক্লাসের একটা অন্যতম বিশেষত্ব হচ্ছে যে মানে বাংলাদেশের সকল প্রান্তের স্টুডেন্টরা এখানে ক্লাস করছে, অ্যাপ্লিকেন্টরা ক্লাস করছে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সকল স্যার। ব্রাঞ্চে। মানে যে যে রেসপেক্টিভ ব্রাঞ্চে করেসপন্ডেন্সে যারা ভর্তি হয়েছে তাদের নিয়ে এই অনলাইন ক্লাস সিস্টেম, বুঝতে পেরেছি, আই গট দা সিস্টেম। হ্যাঁ ওকে স্যার। ওকে। বা ভালো ভালো এটা, ভালো এই সবার বিভিন্নের সাথে আমি পরিচিত আপনার হতে ক্লাস পারছি, করতে ভালো এটা লাগে আমার স্যার ভালো আমার। লাগছে। দেন নেক্সট ওয়ান প্লিজ। কোশ্চেন ছিল, একটু বলবো স্যার? গৌতম শীল, প্লিজ বলেন। স্যার ওই যে আমাদের এই এক্সাম কি মাসে হতে পারে স্যার? এক্সাম তো আপনাদের সেপ্টেম্বর হবে না? আপনারা তো মেতে দিচ্ছেন না, সেপ্টেম্বরে হবে। স্যার সেপ্টেম্বর হবে সেপ্টেম্বর স্যার। একদম ফার্স্ট এক্সাম ইজ এই যে মেটা হবে, মে হওয়ার পর রেজাল্ট হবে, দেন আপনারা সেপ্টেম্বরে দেবেন। এটা সেপ্টেম্বর সেশনের জন্য না? আপনারাই বলেছেন। জি জি স্যার, এটা স্যার, জি স্যার। সেপ্টেম্বর সেশন। জি স্যার, এটা সেপ্টেম্বর স্যার। আমাদের জানুয়ারি টু জুন সেশন, কিন্তু আমাদের এক্সাম হেল্ড হবে স্যার সেপ্টেম্বর। হ্যাঁ, বলেন, আর কেউ আছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফাহাদ আহমেদ। আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএমবি কমপ্লিট করেছি। স্যার আমার বাসা কিন্তু দিনাজপুর? জি স্যার, কোথায় দিনাজপুরের কোথায়? ঘোড়াঘাট উপজেলায়। ঘোড়াঘাট উপজেলা। আচ্ছা আচ্ছা। আমি স্যার তো আমি দিনাজপুর সদরে স্টে করছি। হুম। স্যার জানি। স্যার আমি ঢাকা ব্রাঞ্চে ভর্তি হয়েছি। আর আমি কর্মরত আচ্ছা আছি রূপপুর থেকে প্রিন্সিপাল অফিসার হিসেবে। আচ্ছা, খুবই ভালো। ঠিক আছে, দিনাজপুর সদরে আসলে আমার ইউনিভার্সিটিতে আসবেন, চা খেয়ে যাবেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি জি, প্লিজ। আর যদি কেউ থেকে থাকেন ইন্ট্রোডিউস করা। স্যার আমরা স্যার তো পরিচয় দিয়েছি তৌসিফ ফার্স্ট বলছিলাম, ক্লাসে। স্যার আমি সাতটা সিটি কলেজ থেকে অ্যাকাউন্টিং এ অনার্স করছি, আর সরকারি বাংলা কলেজ থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি। স্যার এখন আমি রেনেটা পিএলসি তে আছি ডিডিএফআই হিসেবে সিনিয়র অফিসার। আচ্ছা, আপনার পোস্টিং এখন বগুড়া সদরেই, বগুড়া ডিপোতে আর কি। গুড, খুবই ভালো। আসসালামু আলাইকুম স্যার। আপনার কি? হ্যাঁ জি, জি প্লিজ। স্যার আমি কাউসার আলী, আমি চাঁদপুর কলেজ থেকে অ্যাকাউন্টিং এ ডিগ্রি অনার্স এবং এমবিএ করছি। সরি, আপনার কথাটা একটু আস্তে আসতেছে, একটু যদি মাইক্রোফোনটা কাছে নিয়ে বলতেন। জি স্যার, আমি কাউসার আলী, চাঁদপুর সরকারি কলেজ থেকে বিএ করেছি, এমবিএ করেছি ওখান থেকে। আর আমি কুমিল্লা স্টাডি সেন্টার থেকে ভর্তি হয়েছি স্যার। আমি আচ্ছা বর্তমান কর্মস্থল কুমিল্লায়। আমি আছি স্যার বেসরকারি সংস্থায় আছি, পিকেএস এর একটা প্রজেক্টে আছি অ্যাকাউন্টস। আচ্ছা, ভালো, প্রথম দিকে কয়েকটা থ্যাংক ক্লাস ইউ। করা হয়েছে স্যার, মধ্যে ক্লাস করা হয়নি, তো এখন রেগুলার করবে ইনশাল্লাহ। হ্যাঁ প্লিজ একটু রেগুলারাইজ হয়ে যান, আহ, আশা করি হেল্পফুল হবেন। স্যার আপনার ক্লাসগুলো এবং বলার ধারাবাহিকতা খুবই ভালো লাগে, আচ্ছা অনেক আচ্ছা। কনসেন্ট্রেট। আচ্ছা, আর একটু বলি, আপনাদের একটা অনলাইন যেটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, তো সেখানে আপনাদের একটা অ্যাক্সেস আছে, হ্যাঁ। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে সেইখানে অ্যাক্সেসে এই আমরা যারা টিচার বা টিউটর যারা আছে তাদের মনে হয় একটা রিভিউ সিস্টেম আছে, তাই না? স্যার এটা তো এখনো পাইনি, যে রিভিউ আপনাদের সিস্টেমটা। ওই ওই যে অনলাইনের ভিতরে ঢুকে আপনারা পাবেন, সেখানে আচ্ছা পাবেন আচ্ছা। স্টার মনে হয় আছে, 1 থেকে 5টা স্টার। তো ফেয়ারলি আপনারা শুধু আমাকে না, সবাইকে
আপনারা প্রত্যেকে একটু মানে একটু সময় করে কষ্ট করে সেখানে যেটা আপনার রিয়েলাইজেশনে আসে সেইটা আপনারা একটু দিবেন। কারণ এটা আমি মনে করি প্রত্যেকটা টিচার এটা ডিজার্ভ করে। তারা যেহেতু ক্লাস নেয়, তারা তো এইগুলো শুধু ক্লাস মানে তারা একটা জবের পাশাপাশি ক্লাস নেয়, এটা মেইন তো কারণ না। তো আই থিংক আমি মনে করি তারা যেহেতু একটু আইসিএমবি কে সার্ভ করে, তারা ডিজার্ভ করে যে তারা আসলে এই ধরনের রেটিংস পাওয়া যায় কেমন। ঠিক আছে, তো এই কারণে আমি যেটা বলবো আপনাদেরকে একটু সেটা আপনার সবাই দিবেন। অনেকে আছে কি যে হয়তো বা ঢুকে সেটা খেয়াল করছে না বা দিচ্ছে না, এই কারণে আমি একটু জাস্ট মাইন্ডে দিলাম। এটা আপনারা করবেন এক সময়, এখন করার দরকার নেই, আপনার সময় পাবেন বাট করবেন। আর যদি এখন খুঁজে না এটাকে পান বাট এন্ড অফ দ্য ক্লাস আপনারা পাবেন, দিবে আইসিএমবি অবশ্যই আপনাদের কাছে টিচার রিভিউ নেবে। তো সমস্যা নেই স্যার, সেক্ষেত্রে স্যার এটা কি আইসিএমএর ওয়েবসাইটে আমরাও জানি স্যার যে এটা সবাই স্যার এই না জায়গায় বিজি, আপনাদের, আমরাও তো জব করে এসে স্যার হ্যাঁ 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 ইনভলভ হ্যাঁ, হয়েছে, না আপনারাও আপনাদের তো ওই আপনাদের ওই সাইডে তো ঢুকতে হয়, আপনাদের ওই সাইডে তো ঢুকতে হবে আপনার নিজস্ব প্রোফাইল দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেই জি স্যার। তো সেই জায়গাতে স্যার স্যার এটা বুঝতে পারিনি, ওকে স্যার। যদি ইয়ে হয় স্যার একবার জি একটু জি, সার্চ করে হ্যাঁ ঠিক দেখবেন। আছে। হ্যাঁ হ্যাঁ স্যার এটা কি সিএমএ স্পেস যেটা ওইটার কথা বলতেছেন? হ্যাঁ, সিএমএস স্পেসে, রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি সিএমএস স্পেসে পাবেন। জি স্যার, এটা এটা প্রোভাইড করা হয়েছে আমাদেরকে স্যার। ইউজার আইডি এবং পাসওয়ার্ড মানে বাই ডিফল্ট হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা, ওইটা দিয়ে লগ ইন করা যায়, অ্যাক্সেস পাওয়া যায়। হ্যাঁ, লগ ইন করে আপনারা পাবেন। জি স্যার। স্যার ওকে, ফ্যাকাল্টি ইভ্যালুয়েশনের, ভালো থাকবেন। জি। স্যার ওইটা এখনো আমাদের এখানে ইয়া করে নাই, ওপেন করে নাই আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো বা করবে, সেটা জাস্ট আমি স্যার স্যার আর্লিয়ার শেয়ার করে স্যার রাখলাম কি স্যার তখন করবে। দিনাজপুরে স্যার ইউনিভার্সিটি টিচার স্যার হাজী দানেশের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজী দানেশ ইউনিভার্সিটি, আমি অ্যাকাউন্টিং এর অ্যাসোসিয়েট প্রফেসর। স্যার দোয়া করবেন স্যার, ইনশাল্লাহ দেখা হবে কোনো একটা সময়। জি ঠিক আছে। জি, ঠিক আসসালামু আছে, সবাই আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।